আসসালামু আলাইকুম। একে স্কুল কর্তৃক আয়োজিত 2021-এর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাইলা ইয়াসমিন। আজ আমি অষ্টম শ্রেণীর বিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করব। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো। আজ আমি তোমাদের মডেল টেস্টেরই একটা অধ্যায়, পঞ্চম অধ্যায়ের সমন্বয় এবং নিঃসরণ নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই জানো যে সেপ্টেম্বরে তোমাদের মডেল টেস্ট শুরু হতে যাচ্ছে। সুতরাং মডেল টেস্টের আওতাভুক্ত যে অধ্যায়টি রয়েছে, পঞ্চম অধ্যায় সমন্বয় এবং নিঃসরণই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়। তার আগে চলো শিক্ষার্থীরা জেনে নিই আজকের এই অধ্যায় থেকে আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা কোন কোন বিষয়গুলোর প্রতি খুব লক্ষ্য রেখে পড়াশোনার কাজটি চালিয়ে যাব। তো শিক্ষার্থীরা জেনে নেই আজ আমরা কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের সমন্বয় এবং নিঃসরণ খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এবং বরাবরই এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন থেকে থাকে। তোমাদের অষ্টম শ্রেণীর জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট এবং উপরের ক্লাসগুলোতেও কিন্তু এই অধ্যায়গুলো থেকে প্রশ্ন থেকে থাকে। তো শিক্ষার্থীরা চলো জেনে নেই কোন কোন বিষয়গুলো আজ আমরা আলোচনা করব। ফার্স্টে রয়েছে উদ্ভিদ এবং প্রাণীর সমন্বয়। মানে সমন্বয় কি সেটা বলতে পারবে। উদ্ভিদের বৃদ্ধিবর্ধক এবং বৃদ্ধিরোধক হরমোন, তার মানে কি উদ্ভিদেরও হরমোন রয়েছে, তাই না? আমরা দুটো হরমোনের কথা বললাম, বৃদ্ধিবর্ধক মানে যেটা উদ্ভিদের বৃদ্ধিতে হেল্প করবে, আর একটা হচ্ছে হলো বৃদ্ধিরোধক, যেটা অনেক ক্ষেত্রে উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধক রূপে বা বাধা হিসেবে কাজ করবে। এছাড়াও আমরা এখানে নতুন নতুন কিছু শব্দ যেমন ট্রফিক চলন, ফ্লোরিজেন, ফাইটোহরমোন এবং IAA কি এই সম্বন্ধেও জানবো। এছাড়াও আমরা জীবের মধ্যে প্রাণীদের ক্ষেত্রে মস্তিষ্ক, নিউরন, মস্তিষ্কের প্রকারভেদ, কাজ এবং খুব ইম্পর্ট্যান্ট একটা প্রক্রিয়া সেটা হচ্ছে হলো প্রতিবর্তী প্রক্রিয়া সম্পর্কে জেনে নেব। এছাড়া যেহেতু এই চ্যাপ্টারের নামের শেষেই রয়েছে হলো নিঃসরণ, তার মানে রেচনেরও তিনটা অর্গান রয়েছে, সেই তিনটা অর্গান বা অঙ্গ কি কি কাজ করে সেটা সম্বন্ধেও আমরা জানার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থীরা শুরু করি পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ। এবং সবাই হাতের কাছে বই খাতা নিয়ে বসে পড়ো। ইম্পর্ট্যান্ট কোনো বৈশিষ্ট্য আমি আশা করব যে তোমরা নিশ্চয়ই লিখে রাখবে, যেটা তোমাদের পরীক্ষার ক্ষেত্রে খুব হেল্প করবে বলে আমি আশা করছি। ফার্স্টে যেটা বলবো সমন্বয়, যেটাকে আমরা ইংলিশে বলি কোঅর্ডিনেশন। সমন্বয়টা কি আসলে, বা সমন্বয় কোন কোন ক্ষেত্রে আমাদের দরকার জানো কি? জীব জগতে উদ্ভিদ প্রাণী সবাই কিন্তু সমন্বয়ের মাধ্যমে চলছে। ইভেন আমরাও যে প্রাণী, উন্নত শ্রেণীর প্রাণী, আমরাও কিন্তু সমন্বয়ের মাধ্যমে চলছি। কারণ হচ্ছে হলো উদ্ভিদ প্রাণী প্রত্যেকেরই যেই জৈবিক ক্রিয়াকলাপগুলো, যেমন হচ্ছে হলো উদ্ভিদের ক্ষেত্রে বলি, উদ্ভিদের ক্ষেত্রে অঙ্কুরোদ্গম রয়েছে, পুষ্পায়ন রয়েছে, ফল সৃষ্টি রয়েছে, সুপ্ত অবস্থা রয়েছে এবং উদ্ভিদেরও কিন্তু বার্ধক্য প্রাপ্তি হয়, মানে উদ্ভিদটাও কিছুটা বয়স্ক হয়ে পড়ে। এই প্রসেসগুলো কিন্তু বিভিন্ন ধরনের হরমোনের প্রভাবে হয়ে থাকে, আর এই কাজগুলো উদ্ভিদ খুব সুশৃঙ্খলভাবে করে যাচ্ছে। এবং এই সমন্বয়গুলো যদি না থাকতো তাহলে কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে মারাত্মক একটা বিপর্যয় দেখা দিত শারীরবৃত্তীয় কাজগুলো সম্পন্ন করার ক্ষেত্রে। তাহলে উদ্ভিদের ক্ষেত্রে হরমোন একটা উল্লেখযোগ্য ব্যাপার। আমার মনে হয় আগের ক্লাসে তোমরা হরমোন সম্বন্ধে জেনেছো, কিন্তু যেহেতু আজ আমরা উদ্ভিদের হরমোন সম্বন্ধে জানবো, সেক্ষেত্রে আমরা উদ্ভিদের হরমোন কি একটু দেখে নেই। হরমোন হচ্ছে হলো এমন একটি বৃদ্ধিকারক বস্তু যেটা কোষে তৈরি হয়। উদ্ভিদের ক্ষেত্রে সেটা কোষে তৈরি হচ্ছে এবং বিভিন্ন ধরনের জৈব রাসায়নিক কার্যাবলীগুলো সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে উদ্ভিদের বৃদ্ধি হতে পারে, উদ্ভিদের অঙ্কুরোদ্গমে হেল্প করতে পারে, প্রজননে হেল্প করতে পারে। তাহলে চলো শিক্ষার্থীরা জেনে নেই উদ্ভিদের হরমোনগুলোকে আমরা কোন নামে ডাকতে পারি। আমরা উদ্ভিদের যে হরমোনগুলো এখানে জানবো, সেখানে মোট 5 ধরনের হরমোনের কথা আছে। আমি আবারও আমার 5 ফিঙ্গার্স ইন্ডিকেট করে বলছি 5 হরমোন। এখানে 3টা হরমোন 1, 2 এবং 3, 3টা হরমোন হচ্ছে হলো বৃদ্ধিবর্ধক, যেটা উদ্ভিদের বৃদ্ধির জন্য খুব ভালো হেল্প করবে, এবং বাকি 2টো রয়েছে হলো উদ্ভিদের বৃদ্ধি প্রতিবন্ধক। তাহলে চলো শিক্ষার্থীরা জেনে নেই উদ্ভিদের বৃদ্ধিবর্ধক হরমোনগুলো কি। ফার্স্টে রয়েছে অক্সিন, সেকেন্ড রয়েছে জিবেরেলিন এবং থার্ড রয়েছে সাইটোকাইনিন। এবং বৃদ্ধিরোধক যেগুলো উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে, সেগুলো হচ্ছে হলো ইথিলিন এবং অ্যাবসাইসিক অ্যাসিড। উদ্ভিদের হরমোনগুলোকে আমরা ফাইটো হরমোন উল্লেখ করতে পারি। হরমোনের সাথে আমি কিন্তু ফাইটো কথাটা উল্লেখ করেছি, কেন জানো? কারণ উদ্ভিদে একমাত্র সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাবার তৈরি করে, আর ফাইটো অর্থ হচ্ছে হলো আলো, এবং এই হরমোনগুলো আলোর ক্ষেত্রে খুব ভূমিকা রাখে। এছাড়াও তাপ,
অন্যান্য পানি, অন্যান্য উদ্দীপকও এক্ষেত্রে কাজ করে। তাহলে চলো শিক্ষার্থীরা জেনে নেই এই হরমোনগুলো, যে অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন, এরা কে কোন ধরনের কাজ করছে। আমরা একটু উদ্ভিদের কথাই চিন্তা করি। আমি কিন্তু এখানে একটা ছোট্ট করে গাছ এঁকেছি। অক্সিন হরমোনটা উদ্ভিদের ক্ষেত্রে কি করছে? অক্সিন হরমোন কিন্তু ফার্স্ট লক্ষ্য করেছিলেন চার্লস ডারউইন, এবং উনি খেয়াল করেছিলেন যে উদ্ভিদের ভ্রূণ মুকুলাবরণীর উপরের যে অংশটা বা আবরণটা, সেটা কি করছে? আলোর দিকে চলে যাচ্ছে। মানে একটা গাছের ভ্রূণ মুকুলাবরণীটা আলোর দিকে বেঁকে যাচ্ছে। আমরা কিন্তু খেয়াল করে থাকি যে বারান্দায় যে গাছগুলো আমরা রেখে থাকি সেগুলো কি হয়? আলোর দিকে কিছুটা বেঁকে যায়। এই কারণে, কারণ আলো হলো এক্ষেত্রে বিশেষ এক ধরনের উদ্দীপক। আর এই আলোর প্রভাব যে লক্ষ্য করার মতো কার কারণে, সেটা হলো অক্সিন। এবং এই অক্সিন হরমোনগুলো বিশেষ একটা কাজ হলো এই অক্সিন হরমোনগুলো শাখা কলমে মূল তৈরি করতে পারে। শাখা কলম বলতে আমরা সাধারণত পেয়ারা, লিচু, আম এই ধরনের গাছগুলো এখন কিন্তু ছোট ছোট করে কাণ্ডগুলোকে জাস্ট ছোট ছোট করে কেটে শাখা কলম তৈরি করা হয়, যেমন অ্যাজ লাইক অ্যাজ কলমের মতো ছোট্ট সাইজ তৈরি করা হয় বলে এগুলোকে বলা হয় শাখা কলম। এবং অক্সিন হরমোনটা কিন্তু শাখা কলমে মূল গজাতে, অর্থাৎ রুটসগুলো তৈরি করতে হেল্প করে। এছাড়াও কোনো কোনো গাছের মধ্যে ফল অকালে ঝরে যায়, এই ঝরে পড়াটাও কিন্তু রোধ করছে কে? অক্সিন। তার মানে অক্সিন খুব ইম্পর্টেন্ট কাজ করছে। সেকেন্ড যেটা, সেটা একটু খেয়াল করো, জিবেরেলিন। আমরা কিন্তু প্রত্যেকটার শেষে একটা করে ন পাচ্ছি। জিবেরেলিনের কাজ হলো এই ক্ষেত্রে উদ্ভিদের, ছোট উদ্ভিদটা বড় হচ্ছে না, ছোট উদ্ভিদ কি সবসময় ছোট থাকছে? তা কিন্তু নয়। ছোট উদ্ভিদটা আস্তে আস্তে বড় হচ্ছে। এই বড় হওয়ার ক্ষেত্রে যে হেল্প করছে, চারা গাছকে যে বড় হওয়ার ক্ষেত্রে হেল্প করছে, সে হলো জিবেরেলিন। এবং এই ক্ষেত্রে আমরা খাটো যে উদ্ভিদগুলো রয়েছে, ছোট উদ্ভিদ মানে বড় হচ্ছে না, সেই ক্ষেত্রে যদি আমরা ওই খাটো উদ্ভিদটার মধ্যে জিবেরেলিন প্রয়োগ করি, তাহলে অলরেডি সেই গাছটা একদম বড় হয়ে যাবে। তাহলে পাশে দেখা যাচ্ছে না। শিক্ষার্থীরা, আমরা বৃদ্ধিবর্ধক অক্সিন এবং জিবরেলিন সম্বন্ধে আলোচনা করছিলাম। জিবরেলিনের যে কাজটা রয়েছে সেটা হলো উদ্ভিদের ক্ষেত্রে যে পাতা রয়েছে এবং কাণ্ড রয়েছে, কাণ্ডের মধ্যে বিভিন্ন ধরনের পর্ব এবং পর্বমধ্য রয়েছে, অর্থাৎ একটা উদ্ভিদের যে মাঝখানের অংশগুলো, পর্ব এবং পর্বমধ্য, এই অংশগুলোর কারণে কি হয়? গাছ দ্রুত বৃদ্ধি পায়। এবং জানো কি, যদি কোনো উদ্ভিদ সঠিকভাবে না বেড়ে ওঠে বা উদ্ভিদটা খাটো হয়ে থাকে, সেক্ষেত্রে যদি আমরা জিবরেলিন হরমোন প্রয়োগ করি, তাহলে দেখা যাবে যে সেই গাছটি খুব দ্রুত, মানে অতি দ্রুত, অতি লম্বাকার ধারণ করবে। এটা জিবরেলিনের একটা বিশেষ কাজ। এছাড়াও 3 নম্বর যে হরমোনটা সম্বন্ধে আমরা জানবো, সেটা হলো সাইটোকাইনিন। সাইটোকাইনিন হরমোনটা কিন্তু আমরা প্রতিনিয়তই দেখছি, এবং এই হরমোনের যে ফলটা রয়েছে সেটা কিন্তু আমরা খাচ্ছি, কারণ এটা ফল এবং শস্যে থাকে। আমরা যে ডাবের পানি খাই, সেখানে কিন্তু রয়েছে সাইটোকাইনিন, এবং এই হরমোনটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে উদ্ভিদের জন্য, কারণ এই সাইটোকাইনোসিন নামক হরমোনটি হলো উদ্ভিদের ক্ষেত্রে সাইটোকাইনেসিস, অর্থাৎ কোষ বিভাজনের যে সাইটোকাইনেসিস, আমি আবারও উচ্চারণ করছি, সাইটোকাইনেসিস প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটাকে বৃদ্ধি করে অথবা সেই প্রক্রিয়াটি সম্পন্ন হতে সাহায্য করে এই সাইটোকাইনিন নামক হরমোনটি। তার মানে বৃদ্ধিবর্ধক এই 3টি হরমোনই খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়াও আমি বৃদ্ধিরোধক আর 2টো হরমোন লিখেছি এখানে, ইথিলিন এবং অ্যাবসাইসিক অ্যাসিড। এবং ইথিলিন কিন্তু উদ্ভিদের ফল পাকাতে সাহায্য করে, এবং কোনো একটা গাছে যে কাঁচা ফলগুলো রয়েছে সেটা কিন্তু প্রাকৃতিকভাবে ইথিলিনের কারণে পেকে যায়, কিন্তু এখন যেটা হচ্ছে, আমরা কিন্তু কৃত্রিমভাবে ফল পাকানোর জন্য ইথিলিনটাকে ব্যবহার করছি, কারণ ইথিলিনটা এক ধরনের গ্যাসীয় পদার্থ। এটা দিলে কি হচ্ছে, কাঁচা ফলগুলো খুব দ্রুত উপরের অংশটা হলুদ হয়ে যাচ্ছে এবং পেকে যাচ্ছে, ভিতরে যে অংশগুলো রয়েছে সেটা কিন্তু কাঁচা থেকে যাচ্ছে, সেক্ষেত্রে এটা ক্ষতিকারক বা উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধিরোধক। এবং অ্যাবসাইসিক অ্যাসিডেও এমন কিছু ক্ষতিকর উপাদান রয়েছে যেটা উদ্ভিদের ক্ষেত্রে বৃদ্ধিরোধক, অর্থাৎ বৃদ্ধির ক্ষেত্রে এটা প্রতিবন্ধকতা তৈরি করে। তাহলে শিক্ষার্থীরা, নিশ্চয় তোমরা এই 5টি হরমোন বা উদ্ভিদের হরমোন সম্বন্ধে জেনে গিয়েছো, কিন্তু এই হরমোনের অংশ থেকে যে ইম্পর্ট্যান্ট একটা অংশ রয়েছে সেটা হলো ফ্লোরিজেন। আমি আবার উচ্চারণ করছি, ফ্লোরিজেন হরমোন। আমরা কিন্তু ফার্স্টেই উদ্ভিদের ক্ষেত্রে ফাইটো হরমোনের কথা বলেছি, এখন বলবো ফ্লোরিজেন। ফ্লোরিজেনও কিন্তু এক ধরনের হরমোন। এটা ফার্স্টেই দেখো, আমি এখানে পাতা এঁকেছি, পাতার এই পত্রমুকুল উৎপন্ন হবে, পরবর্তী সময়ে এই পত্রমুকুল থেকে সেটা কি করবে, পুষ্পমুকুল। আমি পত্র এবং পুষ্প দুটো কথা উল্লেখ করেছি।
পত্রমুকুল এবং পুষ্পমুকুল এই দুটো অংশের প্রভাবে ফ্লোরিজেন হরমোন কি করবে, এই জায়গাতে ফুল তৈরি করবে। তার মানে আমরা বলতে পারি ফ্লোরিজেন হরমোনের প্রভাবে ফুল সৃষ্টি হয় অথবা উদ্ভিদে ফুল ফোটে। তার মানে ফ্লোরিজেন হরমোন সম্পর্কে আমরা জেনে নিলাম, ফাইটো হরমোন জানলাম, এবং আরেকটা যে ব্যাপার রয়েছে সেটা হচ্ছে হলো IAA। শিক্ষার্থীরা আমি এটার পূর্ণ অর্থটা আমি দিয়ে দিচ্ছি। IAA যেটাকে বলা হয় ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আমি লিখে দিচ্ছি এখানে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবং এই অ্যাসিডটা কিন্তু যদিও এখানে অ্যাসিডের অংশটা রয়েছে, তারপরেও এই ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডটি কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে, কারণ এটা অক্সিজেনেরই একটা উপাদান। যদি কোনো কারণে উদ্ভিদের কোনো কারণে ক্ষতস্থান হয়, যে কোনো একটা জায়গায় উদ্ভিদের ডালপালা কিংবা পাতা ক্ষতিগ্রস্ত হলো, সেই ক্ষেত্রে এই IAA বা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড কী করছে, ক্ষতস্থান পূরণ করতে হেল্প করছে। সেই কারণে ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডের ভূমিকাটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম IAA ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। আমি আবারও লিখে দিচ্ছি ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এবং এই বৃদ্ধিবর্ধক হরমোনের মধ্যে আমরা কিন্তু ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিডটাকেও অংশগ্রহণ করাতে পারি, কারণ এটা উদ্ভিদের ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে। তো এর সাথে সাথে আমরা কিন্তু উদ্ভিদের হরমোনগুলো সম্পর্কে জেনে নিলাম। আর এবার আমরা জানবো যে প্রাণীর ক্ষেত্রে বা প্রাণীদের ক্ষেত্রেও কি হরমোন কাজ করে না। তোমরা তো নিশ্চয়ই জানো যে আমাদের বিভিন্ন ধরনের স্নায়বিক কার্যাবলী অথবা স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ কিন্তু হয়ে থাকে বিভিন্ন ধরনের হরমোনের প্রভাবে। সুতরাং বলা যায় প্রাণীদের ক্ষেত্রেও কিন্তু সমন্বয় হয়। সমন্বয় কিভাবে হচ্ছে, বিভিন্ন ধরনের হরমোনের প্রভাবে। দেখো শিক্ষার্থীরা, আমি কিন্তু এখানে মস্তিষ্কের প্রকারভেদের কথা বলেছি। মস্তিষ্কের প্রকারভেদ বা মস্তিষ্ক আমাদের যে অংশটা দখল করে রয়েছে ব্রেনের বিভিন্ন কার্যাবলী নিয়ন্ত্রণ করার জন্য, আমরা কিন্তু মস্তিষ্ককেই বলবো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটা বিশেষ বা প্রধান উপাদান। তাহলে একটু জেনে নেই স্নায়ুতন্ত্রটা কী। স্নায়ুতন্ত্রটা হলো বিভিন্ন ধরনের যে আমরা বাহ্যিক অথবা অভ্যন্তরীণ যে উদ্দীপনার কারণে আমরা উদ্দীপকের প্রতি আকৃষ্ট হই, অথবা সেটার ক্ষেত্রে সাড়া দিয়ে যে প্রতিবেদন বা কাজ তৈরি করতে পারি, সেটি যে তন্ত্রটা নিয়ন্ত্রণ করবে তাকে বলবো আমরা স্নায়ুতন্ত্র। আর এই স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে অনেকগুলো ভাগ। তার মধ্যে রয়েছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, আর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের মধ্যে রয়েছে আমাদের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কটা কোথায় রয়েছে? করটির মধ্যে। দেখো তো, আমাদের প্রত্যেকেরই ব্রেনের একটা বক্স রয়েছে না? আমাদের যে ব্রেনটা যেখানে থাকছে সেটাকে আমরা বলছি ব্রেন বক্স, কিন্তু বৈজ্ঞানিকভাবে বা অন্যভাবে বৈজ্ঞানিক নাম অনুসারে এটাকে আমরা বলবো করটি। আমরা একটু চিত্রের দিকে মনোযোগী হই। ফার্স্ট যে চিত্রটা আমরা দেখব যে এখানে মস্তিষ্কের প্রকারভেদ। মস্তিষ্ককে আমরা 3 ভাগে ভাগ করতে পারি: অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। ফার্স্টেই যেটা বলবো আমরা অগ্র, নাম শুনে বোঝা যাচ্ছে কি অগ্র মস্তিষ্ক, যেটা সামনের দিকে আসে, সেটাকে আমরা বলবো প্রোজেনসেফালন। এরপরে রয়েছে মধ্য মস্তিষ্ক, মেজেনসেফালন, এবং শেষে যেটা রয়েছে সেটা হচ্ছে লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক। এটাকে আমরা রম্বেনসেফালন বলতে পারি। এগুলো হচ্ছে ওদের নাম। তাহলে অগ্র মস্তিষ্কের মধ্যে কে কে রয়েছে আমরা একটু দেখে নেই। আমরা একটু চিত্রের দিকে খেয়াল করি। দেখো শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমরা বুঝতে পারবে। আমি খুব বড় করে এঁকেছি চিত্রটা, এবং এই ক্ষেত্রে আমরা মস্তিষ্ক নিয়ে একটু দেখে নিই মস্তিষ্কের মধ্যে কোন কোন অংশগুলো রয়েছে। এখানে আমরা করটি দেখতে পাচ্ছি। করটি আর কিছুই না, যে বক্সটা রয়েছে আমাদের, মানে আমাদের যে মাথাটা রয়েছে সেটাকে কিন্তু করটিকা বলে, এবং করটির ভিতরেই ব্রেনগুলো রয়েছে। জাস্ট ব্রেন তো খুব নরম, সেটাকে সুরক্ষা করার জন্য একটা খুব শক্ত একটা অংশ হচ্ছে করটি। এবং করটির পরপরই আমরা কিন্তু আমাদের অগ্র মস্তিষ্ক, আমাদের ব্রেনের প্রায় বলা চলে 80 থেকে 85% জুড়েই রয়েছে আমাদের অগ্র মস্তিষ্ক বা সামনে যে মস্তিষ্কটা। এই পুরো অংশটাই কিন্তু, এই যে ইয়েলো কালারের যে অংশটা দেখা যাচ্ছে, পুরোটাই কিন্তু অগ্র মস্তিষ্ক। এই অগ্র বা সম্মুখ মস্তিষ্কের আবার কি রয়েছে? 3টা ভাগ রয়েছে। সেই ভাগগুলো আমরা একটু দেখে নিই। শিক্ষার্থীরা, আমরা কিন্তু খুব সহজভাবে মেইন অংশগুলো নিয়ে আলোচনা করব, এবং মনে রাখার সুবিধার জন্য আমার মনে হয় তোমরা খুব মনোযোগী হবে। মনে রাখার সুবিধার জন্য আমরা জটিল দিকে যাব না, খুব ইজিভাবে আমরা শুধু নামগুলো মনে রাখবো। অগ্র মস্তিষ্কের ক্ষেত্রে ফার্স্টে দেখো সেরিব্রাম, থ্যালামাস,
হাইপোথ্যালামাস। তাহলে আমি যে তিনটা অংশের কথা উচ্চারণ করলাম, ফার্স্ট সেরিব্রাম, থ্যালামাস এবং হাইপোথ্যালামাস। সেরিব্রামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অংশ দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা অংশ জুড়ে রয়েছে ইয়েলো অংশটা, এবং ধারণা করা হয়, অনেক শরীরতত্ত্ববিদ বলেছেন যে প্রায় 80% সেরিব্রাম রয়েছে হলো আমাদের অগ্র মস্তিষ্কে। এবং এই অগ্র মস্তিষ্কটা শুধুমাত্র যে আমাদের চিন্তা ভাবনা এগুলো ক্ষেত্রে না, আমাদের বুদ্ধি বিকাশ, জনন, বিভিন্ন কাজের প্রতিবেদন এগুলো তৈরি করার ক্ষেত্রে কিন্তু এই সেরিব্রাম অংশটা পুরোটাই হেল্প করছে। এরপরে যে অংশটা রয়েছে কিছুটা পিঙ্কিশ কালারের বা পিঙ্ক কালারের, থ্যালামাস, তার একটু পরে রয়েছে হলো হাইপোথ্যালামাস। এই থ্যালামাস আর হাইপোথ্যালামাস কিন্তু মস্তিষ্কের এই অংশটা, অর্থাৎ মস্তিষ্কে যে আমরা যে বলছি ব্রেন, এটার মধ্যে দেখো সাইডে একটা পাতলা আবরণ রয়েছে যেটাকে বলা হয় মেনিনজেস। এই মেনিনজেস আবরণ দিয়ে আবৃত থাকে। আর এই থ্যালামাস এবং হাইপোথ্যালামাসের মধ্যে রয়েছে অনেক ছোট ছোট স্নায়ুতন্ত্র। বলা যায় যে এই থ্যালামাস এবং হাইপোথ্যালামাস দুজনেরই কাজে ভিন্নতা রয়েছে। থ্যালামাসটা হলো আমাদের কোনো জায়গায় ব্যথা পেলে আমরা যন্ত্রণা হয় যে শব্দ করি, উফ ব্যথা হচ্ছে, অথবা স্পর্শ বা চাপ, এই ধরনের অংশগুলো নিয়ন্ত্রণ করবে থ্যালামাস। পরের অংশটা হলো হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসের ক্ষেত্রে যেটা হলো আমরা অতি গরমে যেরকম বলি তীব্র গরম, তীব্র শীত, অথবা আমরা ঘুমাচ্ছি বা ঘুমানোর যে সময়সীমা অথবা পারিপার্শ্বিক অবস্থা অথবা বিভিন্ন ধরনের চাপ, স্পর্শ, এই ধরনের অনুভূতিগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে হাইপোথ্যালামাস। তাহলে তিন ধরনের কাজ আমরা জেনে নিলাম, এবং মানুষের মস্তিষ্কের গড় ওজনটা আমরা সেই সঙ্গে একটু জেনে নিই। এবং বিজ্ঞানীরা বলেছেন মানুষের মস্তিষ্কের গড় ওজন প্রায় 1.36 কেজি, টোটাল 1.36 কেজি। এবার দেখো আমি সেরিব্রাম থেকে শুরু করে থ্যালামাস এবং হাইপোথ্যালামাস পর্যন্ত একটা অংশের মধ্যে রেখেছি। তারপরে রয়েছে মধ্য মস্তিষ্ক, যেটাকে আমরা মেজেনসেফালন বলেছিলাম। মধ্য মস্তিষ্ক এটা খুব অল্প একটা জায়গা জুড়ে রয়েছে, জাস্ট অগ্র মস্তিষ্কের পরের অংশটা, মানে হাইপোথ্যালামাসের পরে যে ছোট্ট অংশটা, এটাই হলো মধ্য মস্তিষ্ক। এই মাঝখানে যে মিডল ব্রেনটা রয়েছে এটা বেশি কাজ করে না, আমাদের দুটো কাজ, আমাদের দেখতে এবং শুনতে সাহায্য করে। তার মানে কি, আমরা যে দেখছি বা তোমরা যে অনলাইনে ক্লাসটা দেখছো, সেই ক্ষেত্রে কোন মস্তিষ্ক হেল্প করছে? আমাদের মধ্য মস্তিষ্ক। এবং শোনার ক্ষেত্রে আমরা যে কানে শুনছি, এই যে ক্লাসের বিভিন্ন শব্দগুলো তোমরা শুনছো বা আমার কথাগুলো শুনছো, সেটাও কিন্তু নিয়ন্ত্রণ করছে মধ্য মস্তিষ্ক। এরপরে যেটা রয়েছে সেটা হলো লঘু মস্তিষ্ক বা পশ্চাৎ মস্তিষ্ক। এখানেও কিন্তু আবার সেই আগের অগ্র মস্তিষ্কের মতো তিনটা ভাগ রয়েছে। সেই তিনটা ভাগ কী কী একটু জেনে নেই আমরা। এখানে রয়েছে সেরিবেলাম, আমি কিন্তু আগের যেটা উচ্চারণ করেছিলাম সেটা ছিল সেরিব্রাম, পরেরটা সেরিবেলাম, পন্স এবং মেডুলা অবলঙ্গাটা। আমরা এই নামগুলো যদি একটু মুখস্থ করে ফেলি তাহলে আমার মনে হয় কোনো অসুবিধাই হবে না। সেরিবেলাম দেখে বোঝা যাচ্ছে যে একেবারে আলাদা একটা অংশ। এই সেরিবেলাম অংশটাই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের দেহের যে ভারসাম্য, আমরা যে দাঁড়িয়ে আছি অথবা সোজা হয়ে দাঁড়ানো, কথাবার্তা, চলাফেরা, এই অংশগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে সেরিবেলাম। এরপরে দেখো ছোট্ট একটা অংশ রয়েছে পন্স, PONS, পন্স। এটা কি করছে? জাস্ট আমাদের আগের দুটো মস্তিষ্ক গিয়েছে না, অগ্র এবং মধ্য মস্তিষ্ক, এই দুটো মস্তিষ্ককে জাস্ট আমাদের দেহের মেরুরজ্জের সাথে বা আমাদের পিছনে যে ঘাড় রয়েছে এটার সঙ্গে সংযুক্ত করে রাখছে কে? পন্স। এই দেখো পন্স কিন্তু আমাদের পুরো অগ্র এবং মধ্য মস্তিষ্কটাকে আমাদের জাস্ট ঘাড়ের যেই সুষুম্না কাণ্ড অথবা স্পাইনাল কর্ড রয়েছে সেটার সঙ্গে ধরে রাখছে। পরের যে অংশটা রয়েছে মেডুলা, এটাকে কিন্তু মেডুলাও বলা যায়, মেডুলা অবলঙ্গাটাও বলা যায়। এটার কাজ কিন্তু আরও বেশি, কারণ একই সাথে ও পন্সের সাথে যোগাযোগ রক্ষা করছে এবং পরবর্তী সময় সে আমাদের ঘাড়ে যেটা রয়েছে স্পাইনাল কর্ড অথবা সুষুম্না কাণ্ড, এটার সঙ্গে যোগাযোগ রক্ষা করছে। এই জন্য এটাকে বলা হয় হলো মেরুরজ্জুর বোটা। এই কারণে বা মস্তিষ্কের বোটা, এই কারণে সুষুম্না কাণ্ডের সাথে মেডুলা অবলঙ্গাটার একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তো শিক্ষার্থীরা, আমরা কিন্তু তিন ধরনের মস্তিষ্ক এবং মস্তিষ্কের যে অংশগুলো রয়েছে এবং কাজগুলো রয়েছে সেটা জেনে নিলাম, এবং আমি আশা করব যে তোমরা নিশ্চয়ই খুব সহজেই এই কাজগুলো ব্যাখ্যা করতে পারবে। এবার আমরা যে মনোযোগ দিয়ে ক্লাসের কথা বলি সেই ক্ষেত্রে কে হেল্প করছে বলো তো? আমি কিন্তু এখানে খুব সিরিয়ালি তিনটা চিত্র রেখেছি, যেহেতু মস্তিষ্কের ভিতরে রয়েছে কি অসংখ্য নিউরন। আমার মনে হয় 7-এও তোমরা পড়েছো নিউরন। নিউরন কে? নিউরন হলো স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একক। এবং এখানে দেখো আমরা কিন্তু আজকে
যেটা দেখব, নিউরন তো সবাই দেখে নিয়েছো নিউরনের অংশগুলো কী কী। তারপরও আবার আমি দেখাচ্ছি, নিউরনের ক্ষেত্রে যেটা দেখা যাবে সেটা হচ্ছে একটা কোষ দেহ রয়েছে এবং প্রলম্বিত অংশ বা লম্বা যে অংশটা, এই অংশটাকে অনেকটা তারা মাছ বা স্টারফিশের মতো দেখা যাচ্ছে না? তারপরের অংশটা হচ্ছে হলো এটার বডি বা লেজের মতো অংশ যেটা। তাহলে এই অংশটাকে আমরা কি বলবো? কোষ দেহ। কোষ দেহতে কী কী রয়েছে? জাস্ট একটা নিউক্লিয়াস রয়েছে এবং সাইটোপ্লাজম রয়েছে, আর কিছু না। এরপরে যে অংশগুলো রয়েছে, যেরকম ওর যে হেয়ারের মতো বা চুলের মতো অংশ, এটা ডেনড্রাইট, এবং ডেনড্রাইটটা কিন্তু এই যে ছোট ছোট ডট ডট সাইটোপ্লাজম থেকে তৈরি হচ্ছে। তারপরের অংশটা একটু খেয়াল করো, এক্সন। এক্সন, তার পরবর্তী অংশ দেখো আরেকটা নিউরনের সঙ্গেও এখানে বন্ধুত্ব করেছে। বাট একটু বন্ধুত্বের মধ্যে আমরা একটু খেয়াল করে দেখি যে দেখো এক্সনের এখানে এক্সন এবং ডেনড্রাইট দুটো আলাদা আলাদা অংশ। যেইখানে এক্সনটা শেষ হয়েছে ঠিক সেইখানে আরেকটা ডেনড্রাইট মানে আরেকটা নিউক্লিয়াসের এই অংশটা এসে উপস্থিত হয়েছে। তার মানে কি? তার মানে আমরা বলতে পারি একটা নিউরনের ডেনড্রাইট আরেকটা নিউরনের ডেনড্রাইটের সঙ্গে বন্ধুত্ব করবে না, করবে কার সঙ্গে? এক্সনের সঙ্গে। আবারও এই ডেনড্রাইটটা কি করবে? আরেকটা ডেনড্রাইটের সঙ্গে না, আরেকটা এক্সনের সঙ্গে বন্ধুত্ব করবে। আর তখনই কি হবে? সিনাপস তৈরি হবে। আমরা যে উদ্দীপনাগুলো, যেমন ধরো আমরা খুব দুঃখে কাঁদি, কারো আনন্দে হাসি, বা পরীক্ষায় তোমাদের খুব ভালো ফলাফল হলে সবাই খুব আনন্দিত হও না? এই ক্ষেত্রে আমাদের উদ্দীপনাগুলো ক্যারি করছে বা বহন করে নিয়ে যাচ্ছে কে? নিউরন। এবং এই নিউরনকে বলা হয় স্নায়ুতাড়না উদ্দীপনার প্রধান কেন্দ্র। এই জন্য স্নায়ুতন্ত্রের বিশেষ এবং কার্যকরী একক বলা হয়ে থাকে নিউরনকে। এবং শিক্ষার্থীরা আমরা একটু দেখে নেই, আমার মনে হয় তোমরা বুঝতে পারছো যে আমি একটু পিঙ্ক কালার এখানে দিয়েছি, এটা হচ্ছে হলো সিনাপস। তার মানে কি আমরা বলতে পারি যে একটা নিউরন থেকে আরেকটা নিউরনে উদ্দীপনা বহন করে, যেখানে তার মাঝামাঝি অংশে এক ধরনের তরল পদার্থ বা ফ্লুইড জমা হয়, যেটাকে আমরা বলি সিনাপস। তাহলে কোন তরল পদার্থটা জমা হচ্ছে আমরা একটু জেনে নেই। নিউরোহিউমার, এই তরলের নামটা হচ্ছে নিউরোহিউমার। এবং এখানে মস্তিষ্কের উদ্দীপনাগুলো খুব দ্রুত গতিতে আরেকটা নিউরনে চলে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে যে এখানে কি দুটো নিউরনই থাকে আমাদের পুরো হোল ব্রেনে, যেখানে ব্রেনের ওজন হচ্ছে 1.36 কেজি প্রায়। তাহলে এক একটা ব্রেনের মধ্যে বা আমাদের একজনের ব্রেনে কতগুলো করে নিউরন থাকতে পারে? প্রায় 100 বিলিয়ন করে নিউরন রয়েছে। এবং প্রতিটা নিউরন মানে এক একটা নিউরন প্রতি মুহূর্তে প্রায় 7,000 থেকে 10,000 নিউরনের সাথে সিনাপস করছে। তার মানে কি? অনুভূতি উদ্দীপনা বহন করার ক্ষেত্রে সিনাপস খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সিনাপস তৈরি হচ্ছে কোথায়? তৈরি হচ্ছে নিউরনে। এবং এই কারণে নিউরনকে মস্তিষ্কের কার্যকরী একক বলা হয়। তবে হ্যাঁ, নিউরন থেকে আরেকটা ছোট প্রশ্ন হয়, সেটা হচ্ছে হলো নিউরনটা কেন বিভাজিত হয় না? আমরা এখানে নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, সব কিছু আছে, কিন্তু নিউরনের মধ্যে একটা অংশ নেই, সেটা হচ্ছে হলো সেন্ট্রিওল। এ কারণে নিউরন বিভাজিত হয় না। এবং শিক্ষার্থীরা আমার মনে হয় তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হওয়ার কথা না, আমি খুব স্পষ্ট করে আঁকার চেষ্টা করেছি। এর পরের যে অংশটা আমরা দেখব সেটা হচ্ছে হলো খুব ইম্পর্ট্যান্ট একটা প্রক্রিয়া, এবং প্রতি মুহূর্তে আমরা এটার সম্মুখীন হচ্ছি না? তাই তো? ধরো তুমি আজকে তোমার বাড়িতে চা বানাতে গিয়েছো, অসাবধানতা বশত কী করলে? তোমার হাতটা লেগে গেল গরম হাঁড়ির মধ্যে অথবা গরম পানির মধ্যে। তখন কি করবে? আঙুলটাকে ওখানেই থাকবে না, চট করে আমরা সরিয়ে নিচ্ছি। এই যে সরিয়ে রাখার প্রবণতা বা সরানোর প্রবণতা, সেটাই কিন্তু রিফ্লেকশন বা প্রতিবর্তী ক্রিয়া। আমরা আজকে এই মস্তিষ্ক সম্বন্ধে পড়তে পড়তে প্রতিবর্তী ক্রিয়া সম্পর্কেও জানবো শিক্ষার্থীরা। এবং এই প্রতিবর্তী ক্রিয়া কিন্তু আমাদের দেহের উদ্দীপনার ক্ষেত্রে প্রতিবেদন তৈরি করার একটা খুব ছোট প্রক্রিয়া। মানে যে উদ্দীপনাগুলো খুব তাড়াতাড়ি প্রতিবেদন তৈরি করতে পারে, এবং প্রতিবেদন তৈরি করার ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু মস্তিষ্কের কোনো অবদান নেই। অবদান শুধুমাত্র সুষুম্নাকাণ্ড অথবা স্পাইনাল কর্ডের ভূমিকা রয়েছে। তার মানে আমরা বলবো যে আমাদের এই উদ্দীপনায়, যেমন ধরো কাজ করতে গিয়ে আমাদের চট করে বা মোমের আলোতে হঠাৎ করে আমাদের তাপ লাগছে, আমরা হাতটা দ্রুত সরিয়ে নিচ্ছি। অথবা আমাদের মশা কামড়াচ্ছে, আমরা কি করি? চট করে আমাদের হাতটা উঠে আসে মশাকে মারার জন্য, তাই না? এই যে হাতটা উঠে আসা, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করছে মস্তিষ্ক না। অথবা মশাটা আমাদের কামড়াচ্ছে, আমরা সঙ্গে সঙ্গে মশাটাকে মারার চেষ্টা করি। এই যে উদ্দীপনা তৈরি করা এবং উদ্দীপনার প্রতিবেদন তৈরি করা বা কাজগুলো আমরা খুব চট করে করছি, এই ক্ষেত্রে কিন্তু প্রতিবর্তী চক্রটা কতগুলো নিয়ম মনে চলছে। আর এই নিয়মগুলোর ক্ষেত্রে কতগুলো স্নায়ু হেল্প করছে। আমরা প্রতিবর্তী চক্রের যে 5টা অংশ রয়েছে, আমরা 5টা অংশগুলো কি কি একটু জেনে নেই। 5টা অংশের মধ্যে শুরুতে আমরা যেটা জানবো সেটা হচ্ছে হলো গ্রাহক অঙ্গ। তার আগে আমরা এই চিত্রটার দিকে একটু মনোযোগী হই শিক্ষার্থীরা। আমাদের প্রতিবর্তী
প্রতিবর্তী ক্রিয়া সংগঠনের যে চিত্রটা রয়েছে আমরা সেটার দিকে একটু মনোযোগী হই। ফার্স্টে খেয়াল করো এখানে একটা মোমবাতি রয়েছে, মোমবাতির উপরে একজন অসাবধানতা বশত হাত দিচ্ছে এবং সঙ্গে সঙ্গে কি হচ্ছে, ওনার হাতে তাপ লাগছে। তাপের কারণে কি করছেন, উনি দ্রুত হাতটা সরিয়ে ফেলছে। এটাতেও গেল আমাদের বাহ্যিক প্রতিক্রিয়া, আমরা কি করছি। কিন্তু এই কাজগুলো নিয়ন্ত্রণ করছে কে সেটা একটু দেখে নিই। আমরা কিন্তু এখানে ব্রেনের ছবিটা এঁকেছি, তারই একটা ডায়াগ্রাম এখানে রয়েছে। এটাও কিন্তু ব্রেন, আর ব্রেনের ভিতরে আমরা কিন্তু এখানে দেখেছিলাম যে হোয়াইট ম্যাটার এবং গ্রে ম্যাটার দুটোই থাকে, এখানেও কিন্তু সেটা রয়েছে, মানে শ্বেত পদার্থ এবং ধূসর পদার্থ দুটো রয়েছে। এবং এই অংশটা অনেকটা প্রজাপতির মতো অ্যাজ লাইক এস, এবং এটার নামই সুষুম্না কাণ্ড, যেটা আমরা এখানে দেখেছিলাম। এটা প্রস্থচ্ছেদ করলে এটা পাওয়া যায়, এটা লম্বচ্ছেদে এরকম। এখানে যেটা হচ্ছে যে হাতের মধ্য দিয়ে অনুভূতিটা আস্তে করে, দেখো এখানে আমি ব্লু ইন্ডিকেট করেছি, অনুভূতিটা কোথায় চলে যাচ্ছে, সরাসরি মস্তিষ্কের যে ধূসর অংশটা রয়েছে সেখানে যাচ্ছে। দেখো আবারও আমি দেখাচ্ছি, ব্লু অংশটা উদ্দীপনা বহন করে নিয়ে এখানে থামছে। তার মানে কি, এই জায়গায় গ্রাহক অঙ্গটা হলো আমাদের হাত, আর হাতের ত্বক, মানে যেহেতু আমাদের স্কিনে লেগেছে তাপটা, আস্তে আস্তে করে সংবেদী স্নায়ু, আর এই জায়গায় যে নিউরনটা থাকবে সেটাকে আমরা বলবো সংবেদী নিউরন। এই সংবেদী স্নায়ুটা কি করছে, জাস্ট খবরটা পৌঁছে দিচ্ছে এখানে, পৌঁছে এখানে চুপ করে বসে থাকবে। পরবর্তী সময়ে কি করছে, এখান থেকে অর্ডার হবে, বা মস্তিষ্কের সুষুম্না কাণ্ড থেকে অর্ডার হবে যে চট করে হাতটা সরিয়ে নিতে হবে। তাহলে এই উদ্দীপনাটা কে দিবে, এই উদ্দীপনাটা যখনই হচ্ছে তখনই কিন্তু মস্তিষ্কে সে আবারও গ্রে বা ধূসর পদার্থটা কি করছে, জাস্ট অর্ডার দিয়ে দিচ্ছে। এই কারণে এখান থেকেও কিন্তু দেখো আমি রেড ইন্ডিকেট করেছে, এখানে রেড যে অংশটা, এখান থেকে এই যে এটা খুব গাঢ় লাল রঙে, এটা কিন্তু আমাদের হাতের পেশি। প্রত্যেকের হাতে আমাদের যেমন পেশি রয়েছে না, জাস্ট হাতটা এখানে দিচ্ছি আমরা, জাস্ট সরিয়ে নিচ্ছি, তখনই কি হচ্ছে, আমাদের হাতের যে মাসেল বা পেশিগুলো রয়েছে, ফ্লেক্সার পেশি বলা হয় এটাকে। জাস্ট তোমরা মাসেল ম্যানদের ক্ষেত্রে দেখে থাকবে যে ওনাদের মাসেল কতটা শক্তিশালী, এরকমই আমাদেরও পেশিগুলোর কি হয়, সংকোচন হয়, চট করে আমরা হাতটা সরিয়ে ফেলছি। কিন্তু এই প্রক্রিয়াগুলো খুব দ্রুত গতিতে হচ্ছে, এবং এতটাই দ্রুত গতিতে অনেক সময় আমাদের মস্তিষ্কও কিন্তু ইন্ডিকেট করতে পারে না। কিন্তু তারপরও আমরা বলেছি যে এই প্রতিবর্তী চক্রগুলো কিন্তু মস্তিষ্কের নিয়ন্ত্রণাধীন নয়। কার নিয়ন্ত্রণাধীন, শুধুমাত্র সুষুম্না কাণ্ড। তবে বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে আমরা যখন সাইকেল চালাই, সাইকেল চালানোর ক্ষেত্রে যখন আমাদের এই ধরনের প্রতিবর্তী ক্রিয়া হয় তখন কিন্তু আমাদের মস্তিষ্ক হেল্প করে। বা সার্কাসের ক্ষেত্রে যে অনেক সময় দেখা যায় যে একটা দড়ির উপর দিয়ে এক পা দিয়ে অনেকে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মস্তিষ্ক এই প্রতিবর্তী ক্রিয়াটা নিয়ন্ত্রণ করে, দুটো ক্ষেত্রে। বাট অন্যান্য যেই প্রতিক্রিয়াগুলো হয়, মশাকে মারা, আমরা তাপের কারণে হাত সরিয়ে নেওয়া, হাতে সূচ ফুটলে আমরা উফ করে সরিয়ে নেওয়া, এই অনুভূতিগুলো কিন্তু এভাবেই প্রতিবর্তী ক্রিয়া সংগঠনে হয়। তাহলে দেখো আমরা এক নজরে 5টি অংশ দেখতে পাচ্ছি। গ্রাহক অঙ্গ ছিল আমাদের প্রতিবর্তন অংশে 1 নম্বর। দুটো স্নায়ু ছিল, যেই স্নায়ুটা অনুভূতি বহন করে নিয়ে যাচ্ছে সেটাকে আমরা কি বলবো, সংবেদী স্নায়ু। যেই স্নায়ুটা উদ্দীপনাটা এখান থেকে নিয়ে আমাদের পেশিতে দিচ্ছে হাতটা সরানোর জন্য, সেটাকে আমরা বলবো আজ্ঞাবাহী স্নায়ু বা চেষ্টীয় স্নায়ু বা মোটর স্নায়ু। এখানে অনেক নামে ডাকা যায়, তোমাদের যে নামটা ভালো লাগে সে একটা নাম দিতে পারো। কিন্তু যেই প্রতিবর্তক কেন্দ্র কোনটা, কেন্দ্র হলো আমাদের সেই ব্রেনের সুষুম্না কাণ্ড, যেটা আমরা এখানেও দেখেছিলাম। এবং এইখানে এসেই দেখো আমি একটা গ্রিন অংশ ইন্ডিকেট করেছে। এই যে সংবেদী স্নায়ু উদ্দীপনা নিয়ে যাচ্ছে, এই যে আজ্ঞাবাহী স্নায়ু উদ্দীপনাটা বহন করে নিয়ে যাচ্ছে, দুজনের মধ্যে একটু তো সংযোগ হচ্ছে। এই সংযোগটাকে আমরা বলছি হলো সংযোগকারী স্নায়ু বা রিলে নার্ভ। আমি আবার উচ্চারণ করছি, তার মানে কি, আজ্ঞাবাহী স্নায়ু বা সংবেদী স্নায়ু যেটা নিয়ে আসছে উদ্দীপনা, পরবর্তী সময়ে সেটা যখন আজ্ঞাবাহী স্নায়ু আবারও আমাদের পেশিতে দিয়ে যাচ্ছে, তার মানে সংবেদী স্নায়ু এবং আজ্ঞাবাহী স্নায়ু যে জায়গায় সংযুক্ত হচ্ছে সেটাকে আমরা বলবো সংযোগকারী স্নায়ু বা রিলে নার্ভ। এবং এভাবেই উদ্দীপনাগুলো আমাদের হাতে এসে পড়ে, এবং আমরা চিত্র দেখে মনে হয় খুব সহজে বুঝতে পারছি। ফার্স্ট চিত্রটা তাপ নিচ্ছে, পরবর্তী চিত্রটা কি হচ্ছে, অতিরিক্ত তাপে আমরা হাতটা সরিয়ে ফেলছি, এবং এই ক্ষেত্রে আমাদের মাসেলসের গুলোর কি হচ্ছে, সংকোচন হচ্ছে, যে কারণে আমরা হাতটা দ্রুত সরিয়ে ফেলতে পারছি। দেখো হাতটা কিছুটা দূরে সরে গিয়েছে এবং মাসেলসটা কতটা সংকুচিত হয়েছে। এবং এই ক্ষেত্রে এই যে উদ্দীপনার অংশগুলো বা তার যে প্রতিক্রিয়া বা প্রতিবেদন, সেটাই কিন্তু প্রতিবর্তী ক্রিয়া। এবং এই প্রতিবর্তী ক্রিয়াগুলো আমাদের সহজাত প্রক্রিয়া, এবং এই ক্রিয়াগুলো আমরা কিন্তু আমাদের ইচ্ছে অনুযায়ী করি না।
মোটামুটি কিছুটা অনিচ্ছিকভাবে। হয়তো ঘুমের মধ্যে কোনো মশা আমাদের কামড়ালো, আমরা কি তখন এটাকে উঠে মারতে যাচ্ছি? তা না, হয়তো বা আমাদের হাতটা ওখান থেকে সরিয়ে দিচ্ছি। কোথাও হয়তো বা আমাদের ইরিটেশন হচ্ছে বা তাপ লাগছে, আমরা সেক্ষেত্রে হাতটা সরিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রেও কিন্তু প্রতিবর্তী ক্রিয়া বা প্রতিবর্তী চক্র হেল্প করে। তাহলে আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা প্রতিবর্তী চক্রে যে ধাপগুলো রয়েছে স্টেপ বাই স্টেপ পড়বে, তাহলে আমার মনে হয় কোনো সমস্যা হবে না। এরপর যেটা হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের একদম শেষে আছে নিঃসরণ। নিঃসরণ মানে হলো যে কোনো জিনিস বের করে দেওয়া। যেহেতু আমরা এখানে আমাদের উদ্ভিদের সঙ্গে এখন যে অর্গানগুলো নিয়ে আলোচনা করলাম প্রাণী, তার মধ্যে রয়েছে বর্জ্য পদার্থ নিঃসরণের অঙ্গ। আমাদের মানব দেহে 3 ধরনের বর্জ্য পদার্থ নিঃসরণ অঙ্গ রয়েছে। তার মধ্যে ফার্স্ট যেটাকে বলবো সেটা হলো বৃক্ক বা কিডনি, এরপরে আছে ফুসফুস, এরপরে আছে স্কিন। জানো কি আমাদের যে কিডনি রয়েছে, প্রতি মুহূর্তে আমাদের দেহে কিন্তু অসংখ্য বর্জ্য পদার্থ তৈরি হচ্ছে। আমাদের কিডনির যে নেফ্রনগুলো রয়েছে সেই বর্জ্য পদার্থগুলো থেকে যেইটুকু তরল আমাদের জন্য দরকার সেইটুকু রেখে বাকিগুলো কি করছে, আমাদের মূত্রথলিতে দিয়ে দিচ্ছে, এবং পরবর্তী সময়ে আমাদের যে স্ফিংক্টার পেশি রয়েছে সেটার মাধ্যমে আমরা কি করছি, নির্দিষ্ট সময়ের মধ্যে সেই ইউরিনগুলো বা বর্জ্যগুলো বের করে দিচ্ছি। কিন্তু কোনো কারণে যদি এরকম হয় যে আমরা কোনো কারণে বর্জ্য পদার্থগুলো শরীরে জমিয়ে রাখছি বা কোনো কারণে বের করতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু বরঞ্চ এটা মারাত্মক প্রভাব ফেলবে শরীরের উপরে। কারণ হলো আমরা যে বর্জ্য পদার্থগুলো বৃক্কর মাধ্যমে বা কিডনির মাধ্যমে বের করতে চেষ্টা করি, সেখানে রয়েছে নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ, আর এগুলো থেকে ইউরিয়া তৈরি হয়, ইউরিক অ্যাসিড তৈরি হয়, যেটা শরীরের জন্য মারাত্মক ক্ষতিকারক। এর পরের যেটা আমরা দেখব সেটা হলো চর্ম, স্কিন বা ত্বক যেটা, এবং আমাদের প্রতি মুহূর্তে ঘাম হচ্ছে না, সেই ঘামের সঙ্গে আমরা কিন্তু আমাদের বর্জ্য পদার্থগুলো বের করে দিচ্ছি। সেক্ষেত্রে পানির সাথে কিছুটা লবণও বের হচ্ছে বর্জ্য পদার্থ হিসাবে। এছাড়া ফুসফুস, এখন প্রশ্ন আসতে পারে ফুসফুস আবার বর্জ্য নিঃসরণে কিভাবে হেল্প করতে পারে, তাই না? ফুসফুসও কিন্তু বর্জ্য নিঃসরণে আমাদের হেল্প করে। কারণ হলো আমরা যে নিঃশ্বাস এবং প্রশ্বাস যেটা গ্রহণ করছি, আমরা প্রশ্বাস মানে কি, আমরা অক্সিজেন গ্রহণ করছি, নিঃশ্বাস মানে আমরা কার্বন ডাইঅক্সাইডটা বের করে দিচ্ছি। এই কার্বন ডাইঅক্সাইডটা যতক্ষণ না আমরা বের করতে পারছি, আবার নতুন করে কি অক্সিজেন নিতে পারছি না। তার মানে এই ক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড বের করে দেওয়াটাও কিন্তু এক ধরনের নিঃসরণ। তার মানে এই চ্যাপ্টার বা পঞ্চম অধ্যায় থেকে আমরা অনেক কিছু জেনে নিলাম, জানলাম উদ্ভিদের বিভিন্ন ধরনের হরমোন, আরও নতুন নতুন যে শব্দগুলো, আমার মনে হয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এই শব্দগুলো, জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আসতে পারে সেক্ষেত্রে তোমাদের অনেকটা হেল্প করবে। এর মধ্যে রয়েছে ট্রফিক চলন, ফ্লোরিজেন, ফাইটো হরমোন, IAA, সিনাপস এবং বিভিন্ন ধরনের বর্জ্য নিঃসরণ অঙ্গ। তো এই চ্যাপ্টারে যে সৃজনশীলগুলো রয়েছে, আমার মনে হয় যে এই টোটাল চ্যাপ্টারটা থেকে আমরা মেইন অংশগুলো দেখে নিলাম, এবং এখান থেকে ধারণা নিয়ে তোমরা যে কোনো সৃজনশীল আমার মনে হয় কমপ্লিট করতে পারবে। তো আর কি পঞ্চম অধ্যায় নিয়ে ভয় হবে? তবে তোমাদের জন্য নির্দেশনা, এখানে যে চিত্রগুলো আমি দিয়েছি, নিউরনের চিত্রটা তোমরা খুব সহজে আঁকতে পারবে। তোমাদের জন্য যেটা বলার সেটা হলো সিনেপসটাকে তোমরা একটু আঁকার সঙ্গে সঙ্গে চিহ্নিত করবে সিনেপসটা কি। আর আমরা যে মস্তিষ্কের কথা, তোমাদের বইয়ে কিন্তু এই মস্তিষ্কের ছবিটা দেওয়া রয়েছে। মস্তিষ্কের কাজ যখন আসে, অগ্র মস্তিষ্ক আসতে পারে, মধ্য অথবা পশ্চাৎ মস্তিষ্ক, যে কাজে আসুক না কেন অবশ্যই মস্তিষ্কের এই চিত্রটা দিয়ে ইন্ডিকেট করে দিতে হবে। সেক্ষেত্রে ভালো নম্বর পাওয়াটা কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়, শুধু তোমাদের একটু নিষ্ঠা, মনোযোগ। তাহলে দেখো তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের নিউরন কতটা কাজ করেছে, বা তোমাদের 3টা ব্রেনের মধ্যে কোন ব্রেনটা আজকে ক্লাসের সাথে সম্পৃক্ত ছিল, বা কোন ব্রেনটা সমন্বয় করেছে আজকে আমাদের ক্লাসটাকে আরও বেশি প্রাণবন্ত এবং উপকারী করার জন্য। একটু ভেবে দেখো শিক্ষার্থীরা। তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো।